নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয় নাই, কবে হতে পারে, কারা কারা এই নির্বাচনে অংশ নেবে, কারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই সব নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে নির্বাচনের আগেই কারা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাবশালী হয়ে উঠছেন, কারাই বা বিভিন্ন ধরনের যেগুলিকে বলে হচ্ছে প্রভাব বিস্তার করার মুখে কারা আছেন, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলালের সঙ্গে আমার পরিচয় আজকে কতদিন হবে, 90 সাল থেকে 35 বছর ধরে আমি হেলাল ভাইকে চিনি। হেলাল ভাই, আপনি আমার অগ্রজ এবং আপনি আমার শুভেচ্ছা জানবেন। এসব বললে আবার একটা ভুল মেসেজও যেতে পারে যে আমি হেলাল ভাই একদল করেছে কিনা। না, একদল করি না, কিন্তু আমাদের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা আসলে সবার নেতাই ছিলেন, কারণ আমরা সবার কজ একরকমই ছিল। হেলাল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরো রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। তবে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পরিচয় পদ বা পদবি দিয়ে নয়, তিনি বোধহয় এই সময় বাংলাদেশে যাদের কথা মানুষ শুনতে পছন্দ করে, সেই অল্প একদম উপরের দিকে 3-4 জন 5 জন বা 2 জন একজনের অন্যতম, যিনি চমৎকার করে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, মন দিয়ে কথা বলেন, মনন দিয়ে কথা বলেন। জনাব শফিকুল ইসলাম মাসুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি এসেছেন, আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ খালিদ মুহিউদ্দিন ভাই, আপনাকেও। আপনি সুন্দর করে কথা বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন এবং যারা পরে শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে, হেলাল ভাই বা মাসুদ ভাই, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই, কিন্তু যেহেতু আজকে অনেক প্রশ্ন নিয়ে আমরা আসলে কাজ করছি, আপনারা যদি একটু সংক্ষেপে উত্তর দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি প্রথমে জনাব শফিকুল ইসলাম মাসুদ, আপনার কাছে যেতে চাই এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে জাতীয় নির্বাচন কবে চান, ডেট? জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি, যে নির্বাচনটা অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন। তো সেটার জন্য বিগত 16 বছরে বাংলাদেশে যে ধরনের ন্যাক্কারজনক প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি। এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন। আপনাদের মাথায় কি কোনো ডেট আছে, যে ধরা যাক 2030 সালের সেপ্টেম্বর? আমরা 2030 সাল তো না, এখন তো 2025 চলছে। আমরা মনে করি যে 2025 সাল বা 26 সাল, এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন, সেটার জন্য 2 মাস, 5 মাস, 6 মাস। আমার মনে হয় তো আমরা 16 বছর তো নির্বাচন ছাড়া থাকলাম। সুতরাং এখন তো আমি তো মনে করি, এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে, আল্লাহ তাআলা ভালো জানতেন, তিনি জানেন যে এটা আমাদের তো 29 সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল, বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম, কেউ কেউ মনে করেন। তো সেই জায়গায় আমরা যেখানে 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে আমরা 6 মাস, 1 বছরের এই তাড়াহুড়ো প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না। আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন, সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার। নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময়। ওকে, তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময়, মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি, এটা 2025-এর শেষ থেকে 2026-এর আধাআধি পর্যন্ত। এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যতটুক করতে পারেন ওটুক করবেন, তারপরের মধ্যে নির্বাচন হবে। আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও বাড়াতে চান কিনা, বা আপনারা মনে করেন যে, মানে আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই, কারণ হচ্ছে যে হ্যাঁ, মানে আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি একটা টাইম ফ্রেম মাথায় দেখেন কিনা মাসুদ ভাই। ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, উনি কথা বলেছেন এ ব্যাপারে যে আমরা 2025-এর শেষ অথবা 2026-এর মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কারগুলো সম্পন্ন করা। ওকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও এরকম সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। মানে 2025-এর শেষ থেকে 2026-এর।
ইন্টারেস্টিং। আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাবো যে হেলাল ভাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন 2025 ডিসেম্বর থেকে 2026 আধাদি পর্যন্ত, কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে অগাস্টে নির্বাচন চান, জুলাই আগস্টে নির্বাচন হতে পারে। আপনি মানে ওইটা কি চাপ রাখার জন্য কথা, নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান? দেখেন, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা বিরাজ করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন। আর আপনি যে কোশ্চেনটা করলেন যে সব নির্বাচন কতদিন পরে হতে পারে, আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিবিপ্লবী সিনড্রোম আপনারাও দেখেছেন আর জনগণও দেখেছে। এখন এই ষড়যন্ত্র এবং প্রতিবিপ্লবী সিনড্রোমের ফলে সরকারের পারফরমেন্সেরও ঘাটতি দেখা দিচ্ছে। না হেলাল ভাই মাফ করবেন, আমি একটা কথা বলতে চাই। হেলাল ভাই মাফ করবেন, আমি শুধু একটা কথা বলতে চাই, যেহেতু আপনি আমার কথা বলেছেন যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে, আমি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে ষড়যন্ত্র করলে বিএনপি করতেছে এরকম মনে হচ্ছে, সেটা পরে কথা বলবো। না, আচ্ছা, ওই আপনি দেখেন, আপনি ডেটটার কথা বলি যে ডক্টর ইউনূস একটা ধোঁয়াশা সৃষ্টি করলেন ডেট নিয়ে, যে আপনার 2টা ডেট দিলেন, উনি ক্লিয়ার করলেন না, এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না। আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে, অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন ছিলেন, তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এবং কেন সম্ভব সেটাও বললাম, যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হালনাগাদ এটা চলছে, এটা হয়তো 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এখন নির্বাচন কমিশনকে আপনার স্ট্রেনথেন করবার জন্য নির্বাহী বিভাগ ও ল এনফোর্সিং এজেন্সির বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন, তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। কারণ অতীতে 3 মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার, যে নামেই ডাকুন, ক্যারেক্টারকে একই, নিউট্রাল সরকার, অতীতে 3 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে, দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি। সেখান থেকে ষড়যন্ত্র, বিভিন্ন রকম অপপ্রচার চলছে। আমাদের দেশে অন্যায়ভাবে বলছে যে এথনিক ক্লিনজিং হচ্ছে, পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, হেলাল ভাই আপনি এটা ঠিকই বলছেন, রিলিজিয়াস হেলাল ভাই আপনি এটা ক্লিনজিং ঠিকই হচ্ছে। বলছেন, এবং হেলাল ভাই আপনি এটা ঠিকই বলছেন। আমি আরেকটা কথা বলি, দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া, এই মাফিয়া মাথা পালিয়ে গেছে, লেজ রয়ে গেছে। এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে, এবং বিভিন্ন রকম প্রতিবিপ্লবী সিনড্রোম আপনারা দেখতে জুলাই আগস্টের নির্বাচন সরকার। সেজন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হয়, তাহলে আমাদের অভ্যুত্থান ব্যাহত হয়ে যেতে পারে। আমাদের এই অভ্যুত্থান যাতে চেতনা, আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি, একটি রাইট টু ভোট। আমরা এইসব কথা আসবো। হেলাল ভাই আপনি জুলাই আগস্টের নির্বাচন চান, মানে আপনারা? আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম, এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে। এবং ডক্টর ইউনূস সরকারকে বলেছি, আপনি যে 2টা ডেট দিলেন, এই 2টা ডেটে আপনি কিভাবে নির্বাচন করবেন, কি কি সংস্কার করবেন, ডক্টর ইউনূসের দায়িত্ব না, ডক্টর ইউনূসের দায়িত্ব না, এটা নির্বাচন কমিশন বলবে। উনি একটা টাইম ফ্রেম দিয়েছে, আমার এটা বক্তব্য। নির্বাচন কমিশন দেখেন বলেন যে সরকার যখন বলবে তখন তারা নির্বাচন। হ্যাঁ, সরকার বলে দিয়েছে তো টাইমটা। এইবার নির্বাচন কমিশন 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আগে ঠিকই বলবে। আপনারা একটু ধৈর্য ধরেন। নির্বাচন না, এখানে আমরা কিন্তু অধৈর্য ধরছি না। আমরা দেশের আপনি এখন অগস্ট মাসে নির্বাচন চান, আমরা একটু মুভ ফরওয়ার্ড করতে না, অগস্টে নির্বাচন চান। অগস্ট মাসে নির্বাচন, এটা বন্যা বর্ষা সবগুলোর মধ্যে। বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না? এটা তো সে আপনি 4 মাস পরে হলে হবে না হালাল ভাই, 4 মাস পরে হলে হবে না। 4 মাস পরে হলে হবে না, এটা ডিসেম্বরে হলে হবে না, ভালো হবে না নির্বাচন। হ্যাঁ, কারণ যদি 4 মাস পরে না হয়, ডিসেম্বর দিকে হয়, তখন আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে, তিনি যে এই সরকার চালাতে পারছেন না, রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না, কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের
এতদিন যারা 17 বছর বঞ্চিত ছিল, রিয়েলি তারা বঞ্চিত ছিল, তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে। আপনি দেখেন 8ই আগস্টে যখন সরকার গঠন হলো তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে। এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে, আপনি বলছেন যে সরকার অদক্ষ শক্তির জন্য। আচ্ছা, আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা, অদক্ষ এবং অনভিজ্ঞতা, ঠিক আছে, আমি এগুলিতে আসবো পরে। আমার একটু কুইক, আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টের যে আন্দোলনের সময় দেখেছি, সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে, সবাই নানা জায়গায় মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে, কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে, এটা কারণ কি? আপনাদের কথা কেন বলে না? হেলাল ভাই, আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো? আমাকে যদি বলতে হয়, দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিনড্রোম আমরা 71 সালেও দেখেছি, যেভাবে আওয়ামী লীগ আপনার 71 সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল। এবারও আমি এরকম একটা 24-এর গণ অভ্যুত্থানে এরকম সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। কিরকম দেখেন, এটা জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ 17 বছরের মানুষের সংগ্রাম, রক্ত ক্ষয়, লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে 17 বছর না বাংলাদেশ কাঁপানো 34 দিন, এটা একটা বলেছে। আর একটা বলছে যে কে মাস্টার মাইন্ড, তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এই সমস্ত বাইনারি কনফিউশন, আমি সেটা মানলাম, কিন্তু ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলার কারণ কি? এটার কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসেও 23-24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে, তো সেই জন্য সে আর নতুন নিপীড়ন নির্যাতনের মধ্যে যেতে চায় না? না, এটা তো ঠিক না। আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অফ দি স্টুডেন্ট পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের। কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে, এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, এই ইসলামিক ছাত্র শিবির বলেন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল। কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল, তারপরে যখন ক্রেডিট ক্লেমের সিনড্রোম তৈরি হলো, তখন কিন্তু আমাদের বিভক্তিটা তৈরি হলো। এবং আরেকটি দেখেন, আরেকটি কথা না বলে পারছি না, কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন, এটা তৈরি হলো। আমরা ক্ষেত্র তৈরি করলাম, জমিন তৈরি করলাম। এবং আপনি কি মনে করেন যে দেখেন, যদি এই মাফিয়া যদি কোটা আন্দোলনটা মেনে নিত, যদি ছাত্রদেরকে চাকরি দিত, তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না? তারপরেও হাসিনার পতন হতো, কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো আন্দোলন সংগ্রামী ছিল। অর্থাৎ আপনারা 17 বছর চেষ্টা করেছেন, হয়তো আরো 34 বছর লাগতো আর কি। এটা কিন্তু খালেদ ভাই আপনি এভাবে বলতে পারেন না, কারণ 17 বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি। আমরা সেই 12 সাল থেকে না। হেলাল ভাই, আমি আবার আপনার কাছে আসবো। হেলাল ভাই, আপনার কাছে আসবো। আমরা কি এটা উল্টা সাইড থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো, বাকি সবকিছু আমরা তৈরি করছি, তোমাদের এটা কি বিএনপি বলা আগে শুরু করছে না? এটা ন্যারেটিভ, এটা একটা ন্যারেটিভ কেউ বানিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হলো যে আমরা 12 সাল থেকে এই সরকার যখন ফ্যাসিবাদে পরিণত হলো, 18 সালে যখন মাফিয়ায় পরিণত হলো, আমরা 12 সালে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। 18 সালেও ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। 24 সালে যখন সবাই আসলো, তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় করতে সক্ষম হলাম। এখন হেলাল ভাই, এই ব্যাপারটা পরিষ্কার। আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু 34 দিনের অংশগ্রহণ না, 17 বছরের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রচুর লোকের গুম হওয়া, মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া, পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে, তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে, অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে। আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায়
সেই রকম ভিসি, প্রক্টর, প্রভিসি সেরকম আসতেছেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে। সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। এটাকে আপনি কিভাবে দেখেন, যে না আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না। এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল, এবং এটা এই জনতার, এদেশের মানুষের ক্রেডিট, এদেশের ছাত্র জনতার ক্রেডিট। দুই হচ্ছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারাল টাইম এটা বলেছেন, রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোনো দলের সম্পদ না। আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে, বিভাগ থেকে, ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা সিটিগুলো থেকে, এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না, তারা হচ্ছেন দেশের সম্পদ। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে যে নার্জিটা তৈরি হয়েছে, সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এগুলোতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে, এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা, তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে। তো কিন্তু মাসুদ ভাই আমি একটা কথা বলি, কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা 10-15 বছর পরে জানতে পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামায়াত করতো সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা এই জন্য না, মানে ব্যাপারটা জামায়াতের ব্যাপারটা এরকম যে জামায়াত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে। না, জামাত স্লিপিং এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি, এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং, দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনই তো হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে। কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত, পারিবারিক, দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে, এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে, এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জনও কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ অভ্যুত্থানের যে আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে? মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে। আপনি বলছেন যে আওয়ামী লীগের সম্পদ, আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে, সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা ভালো হোক, তাই তো? না খালেদ, এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন। সেটা আপনি মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা কি ক্লিয়ার মাসুদ ভাই?
মুক্তিযুদ্ধ বিষয়ে আমাদের ক্লিয়ারটা হচ্ছে যে আমি বলেছি যে মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মারপ্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা হলো, আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে, আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই ন্যারেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে কি আপনারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রাহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই। 7 মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। আপনি শুধু জামাত ইসলামের অবস্থাটার কথা বলেন, বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, ভালো কথা, বাংলাদেশ একই চাওয়া না চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে ন্যারেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামের দ্বিমত ছিল। এবং সেই দ্বিমতটা 1971 সালে আমি একদম পরিষ্কার অবস্থানটা আবার বলি, আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল, তো এটাই ছিল, এটাই থেকে এই 2024-এ এসে এটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ আপনি জানেন যে আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন 2024-এর জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের
তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে। আমি আমার ৬৭ দিনের রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি, যে আমাকে যখন ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে, আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম, স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন, অথবা আমাকে দেখতে দেন, অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারোগেশনে আসছেন। ওনারা অসতর্কতাবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক, ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আছে। মাসুদ ভাই, আমরা এই বক্তব্যগুলি মাসুদ ভাই আমরা যখন দেশ গিয়ে মাসুদ ভাই আমরা একটু আসলে একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ একটা অন্যরকম স্বাধীনতা পাইছে। এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত টারত এইসব এলিমেন্ট আমি যেতে চাইতেছি না। আপনি দুই লাইনে বলেন 1971 সালে জামাতের অবস্থা সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো দুই লাইনে বলতে পারবেন না। আপনি আমাকে বলেছেন, সেই জন্য কথাটা উঠলো যে আপনাদের অবস্থা নাকি পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটাকে গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম, তিনি বলেছেন যে তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে। আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু শেষ হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 সালে আপনারা তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, এটা খারাপ জিনিসই মনে হয়, শুই না তো ভালো জিনিস মনে হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত দেশের মানুষের কাছে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। জনাব মাসুদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আজল বারী হেলাল, এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল, অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল? যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাই একটা কথা ছোট করে ছোট করে বলি। এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে, যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছিল যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার। আমি জামাতে ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে, এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তার উপর ভিত্তি করে কথা বললো। আপনি দেখেন, আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে 71 সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে, আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো, আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করলো। এখন সেই দলের দিকে এই দুটো দলই, একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাওয়া। এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক? এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক হেলাল ভাই? জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার, যে রাজনৈতিক আদর্শটার, যে রাজনৈতিক কাঠামোটার সাহায্য চাইলেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। না, আপনি এটা আপনি কোন ইতিহাস থেকে বলছেন? আপনি আমার চেয়ে ভালো জানেন। 78 সালে আপনি ইতিহাস দেখেন। আমি বলছি জনাব গোলাম আযমের ফিরে আসা থেকে শুরু করে পুরোটা দেখেন। আপনি শোনেন, আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল, তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্যান্যরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন, তারাও রাজনীতি করার সুযোগ পেল। আর আমি যেটা বলছি যে ব্লেম গেমের কথা, যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার, বিএনপিকে লক্ষ্য করে বলতো, অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল, কলকাতায় পালিয়ে গেল, আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে। এই দুটি দলেরই উদ্দেশ্য হলো
আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো, যে 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 দলের প্রতিষ্ঠাতা, তার নেতাকর্মীকে নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল। না 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 না, আপনি এটা হেলাল ভাই, আপনি এটা বললে হবে না। জিয়াউর রহমান সাহেব, গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শকে হায়ার করা, জনাব শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা। রহমান কিন্তু ভোটের মাধ্যমে, আপনি যদি ইতিহাসটা পড়েন, আপনার 79 এর পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী। ওই ভোটের কথা বলেন না হেলাল ভাই, ওই ভোটের কথা না কেন, আপনার এটা তো ডেমোক্রেসি, আপনি ওই ভোটের কথা, ওই ভোটের কথা বলা না বলা একরকমই। পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল। আমরা যদি মাল্টিপার্টি ডেমোক্রেসি না করতাম তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এখন একদলীয় শাসন ব্যবস্থাকে এই সরকার আপনাকে জাতীয় সরকার, এই জাতীয় সরকার আমন্ত্রণ জানিয়েছিল না, জাতীয় সরকার এখন আমি দেখেন, আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল। আমার প্রথম বক্তব্য হলো, বিএনপি 2022 সালে যখন 31 দফা সংস্কার প্রস্তাব দেয় তখন তারা বলেছিল, আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট বা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে মিলছে না। আর একটা কথা, নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে, তাহলে তিনি এই কথা জানেন কিভাবে? আমরা তো এই কথা শুনিনি কখন যে 5ই আগস্টে যে হেলাল ভাই মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে। আপনি আমাকে সোজা কথা বলেন, আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন, ইলেকশনের আগে জাতীয় সরকার হইতে আপনাদের অসুবিধা কি? আপনারা কি জাতীয় সরকার হইলে আপনাদের সবসময় আপনাদেরই প্রধান থাকতে হইব? এইটাই আপনি একটা মিনিট সময় দেন। যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন তাহলে ইলেকশনটা করবেন কি করে? শেখ হাসিনার মতো আমি আর ডামি দিয়ে আমরা সবাই জাতীয় সরকার, তাহলে ইলেকশনটা হবে কি করে? সবাই মিলেই করবে। কিভাবে ইলেকশন? শেখ হাসিনা 24 সালের আমি আর ডামির ওই রকম কেন হবে? মানে দলে থাকলেই তো আর দলে প্রভাব আপনি বিস্তার করতে পারবেন না। ডক্টর ইউনূস থাকলো প্রধান, আপনি ইলেকশন করলেন। 3 জন ব্যক্তি না, আমরা 3 জন ব্যক্তি, আমরা যদি জাতীয় সরকার গঠন করি আবার 3 জন নির্বাচনে অংশগ্রহণ করলাম, তাহলে আপনার নির্বাচনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে। এটা তো হয় না, এটা তো পলিটিক্যালি রং। সারা পৃথিবীতে তো ক্ষমতায় থাইকেই ইলেকশন করে, অসুবিধা কি? না, আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশের উদাহরণ দিলে হবে না। কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে ভারতে। তাহলে আপনারা যেহেতু, আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমার ভুল, আপনারা যেহেতু ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না, তাই কি? ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে আমি সবাই যদি জাতীয় সরকারে অংশগ্রহণ করি, ইলেকশনে করবো কার সাথে? সরকারের সাথে সরকারের ইলেকশন, এটা তো পলিটিক্যালি একটা রং আইডিয়া। এটা তো টোটালি পলিটিক্যালি রং আইডিয়া। বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে 10টা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে? এটা হইতে পারবে না? শোনেন, সেটার জন্য আপনাকে সময় দিতে হবে, আরো সময় নাই। এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি, একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি, এখন আমাদের এই বিপ্লবকে, আমাদের আন্দোলনকে, আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি? আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময়, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে তাদের সবার সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে, তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি এখন এই কথা বললে তো হবে না। হেলাল ভাই, এই জামায়াতের সাথে, মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন, জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্তি করেছেন, রাজপথে আপনারা থাকতে চান নাই, আপনারা বসে বসে চা খেয়েছেন, এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় পরে থেকেছেন। জামায়াত আন্দোলন করেছে, আমি একটু বলি, জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন। কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাস্টে ঝুলেছে, জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই। এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না, যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে, জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। আপনি একটা উদাহরণ দেখেন, 28 তারিখে যখন সর্বশেষ 28 অক্টোবর যখন আমাদের উপর যে
ভীষণ ক্র্যাকডাউন হলো, আমাদের জনসমাবেশকে ভণ্ড করে দিল, তখন কিন্তু জামাতে ইসলামও যুগপৎভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন করেছে। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করবো। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করবো। আমরা 90-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমাদের নেতা, মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবর, এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর। কেন আমরা 17 বছর আমরা আপনি চাই খাইতেছিলেন, ধরেন 90-তে যে এই ঘটনা পুলিশ ঘটাইছে, সরি, সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই, সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা। না, 28 অক্টোবরে আমি বলছি যে আমাদের উপর যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো, এবং তার আগেও আপনারা 17 বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি, অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের গুম খুন কত হয়েছে দেখেন। এই আপনার লাস্ট যে 34 দিনের যে আন্দোলনে এই সরকার পতন হলো, সেখানেও আমাদের প্রায় 150 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এবং এ পর্যন্ত আমাদের বিএনপির 29 লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কত ইলিয়াস আলীর মতো একজন ছাত্র নেতাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, কত লোককে গুম করেছে, খুন করেছে। এগুলি তো বহুবার বলা হয়েছে, কিন্তু হেলাল ভাই আমি আপনার কনসেন্সাসের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন যে চায়ের কাপ, আমরা যখন বলছেন যে আমরা এসি রুমে ছিলাম, তখন প্রতিবাদটা করি যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম। আপনি যদি এখন এটা বলেন, আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, আমি কাউকে খাটো করে বলছি না, আমি খাটো করছি না, কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে, আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাদের দলকে ধ্বংস করবে জন্য আমাদের নেতার, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক, তার বিরুদ্ধে 33টা মামলা দেওয়া হয়েছে আমাদের, এবং তাকে 7 বছর জেলে রাখা হয়েছে। আমাদের কি হয়েছে এখন আপনি বলছেন, এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়, আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, এবং এই মামলায় যেন আইনগত দিকটা বারবার বলি। অথচ দেখেন 111-এ যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু আমরা আমাদের সহযোগী, আমাদের জোট সঙ্গীত থেকে আমরাও কোনো বিবৃতি পাইনি। এটা আমি বলতে চাচ্ছি না, আপনি বলছেন তাই। আচ্ছা হেলাল ভাই, আমি ইতিহাসের দিকে না যাই। হেলাল ভাই, আমার গলায় ব্যথা, একটু এই জন্য আস্তে কথা কইতে হইতেছে। এই যে ইতিহাসের দিকে না যাই, ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত, তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি 280টার বেশি সিট পাবে, এটা আমি নর্মালি বুঝতে পারি। তো বিএনপি এখন 280টার বেশি সিট পাবে, বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি 280 সিট পায় এসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে, বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন, জনাব আজিজুল বারী হেলাল বড় একজন মন্ত্রী হবেন, বা কি হবেন আমি জানি না। এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন, এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি, যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব, তখন আপনারা এটা পছন্দ করেন না। যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল, আপনাদের সঙ্গে তো বাম দল ছিল, জনাব সাকি ছিল, জনাব নূর ছিল, এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে। আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না 5-10টা আসন, এরকম একটা ভাব আপনাদের, তাই না হেলাল ভাই? এইটা আপনি বলছেন, এর কোনো সোর্স আমি জানি না, সোর্স থেকে আপনি বলছেন। আপনি যে বলছেন অস্থির, আমরা অস্থির হবো কারণ সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না, বাম সংগঠনগুলোকে নির্বাচন চাচ্ছে না। আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি 111-এর সময় আপনি দেখেন যেই সরকারটা 2 বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, 3 মাসের সরকার 2 বছর থাকলো, সেই 2 বছর থাকার ফলে যে 17 বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই 17 বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন হলো। আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম, এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত, আপনারা যদি এরকম, এবং এই সরকারের মধ্যে আপনার 111-এর কুশীলবরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশীলবরা রয়ে গেছে, এখন তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে না। সুতরাং আবারও কি দুটো ডেট যেখানে বলেন, দুটো ডেট যেখানে বলেন, দুটো ডেট না,
হেলাল ভাই দুটো date বলছে, দুটো date বলছে। একটা ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত, এটা কি স্প্যান বলছে, আইদার অর মিন্স আইদার আর অন্যারে ভাই, যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি, ফেব্রুয়ারি। এখানে আরেকটা কথা বলছে যে যদি সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিছে সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবে। তাহলে আমার প্রশ্ন, আপনার এই পণ্ডশ্রম কেন? রাজনীতিবিদরা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন, তাহলে এই সময় ক্ষেপণ করছেন কেন? সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে এই আমি আসতেছি হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো, হেলাল ভাই আমি আপনার কাছে আসবো। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাইয়ের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজভী ভাই, আমাদেরও মানে আমাদের আরেক নেতা, বিএনপি নেতা, তিনি এখন জনাব রুহুল কবির রিজভী মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। সেইটা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 41% মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক, শতকরা 59% দর্শক মনে করেন যেটা সঠিক না। 61,000 দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন। ইন্টারেস্টিং। আমি জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক? খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের। সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে, আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ, যোগ্য, দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি আমি এটার কারণে যদি আমি জামাত হই, আমার কাছে মাসুদ ভাই, জামাতিকরণ, মাসুদ ভাই আমি একটু বলি, আমাদের আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত। এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। কোনো দল থেকে এটা তো নামই বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাইড করতে পারবেন না। পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাইয়ের সাথে মিলে যায়, তিনি হেলাল ভাইয়ের মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মানুষের। আপনার সাথে তো তিনি তো বুদ্ধি দিয়ে একজন ব্যক্তির হবে না, মাসুদ আপনার সাথে তিনি তো কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই আপনার এটা করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে কেউ বলতে পারবে আপনার সাথে না, বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, কোনোটা দিয়ে পারবো না। না প্লিজ, সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে এই 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের। আপনাদেরকে ডাকছিল কিনা? আমি যতটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না। আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই, দিয়েছে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে
মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে বাছাই করতে ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3-4 জন, এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা কারো উপরে খুশি হইনি, আমরা কারো উপরে বেজারও হয়নি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। আমরা সব একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার প্রত্যেককে স্মরণ করেছি। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করিনি। মাসুদ ভাই, তাহলে কোনো রিপোর্ট